ভাইয়া, এতবার কল দিলাম, কোথায় ছিলে? জায়নের ঘুমের রেশ এখনো কাটেনি। জায়ন ধীর গলায় উত্তর দিল। ঘুমোচ্ছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল তাই টের পাইনি। ইউভি চমকে উত্তর দিল। কি বলো ভাইয়া, তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? ইউভির কথায় জায়ন একটু নড়েচড়ে বসল। তারপর নিজের দৃষ্টি দেওয়াল ঘড়ির দিকে দিতেই দেখল সময়টা 10টা 15। আসলে তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে অনেক দেরি করে ঘুমিয়েছে, ভোরের কাছাকাছি। সেটা তার খেয়ালই নেই। জায়ন ইউভির কথার উত্তর দিয়ে বলল। শরীরটা ভালো না, তাই বেলা হয়ে গেছে। ইউভি তারপরে বলল। ওই জন্যই তো তোমাকে কল দিয়েছিলাম। আম্মু বলল তুমি নাকি হাতে খুব চোট পেয়েছো। কি করে চোট পেলে আমাকে সত্যি করে বলবে কিন্তু ভাইয়া। আম্মু আমাকে বলেছে তোমার নাকি উইন্ডো গ্লাসে হাত লেগে হাতটায় ব্যথা পেয়েছো, কিন্তু আমার এই কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। জায়ন বিছানায় বসে পা দুলিয়ে মাথা নিচু করে একটু ভেবে বলল। সব জানতে পারবি, বাড়িতে আয়। এদিকে ইউভিও বলল। হ্যাঁ ভাইয়া, বেরিয়ে গেছি, আর 3-4 ঘন্টা লাগবে। হাতের ব্যথা কেমন আছে সেটা বলো। জায়ন বলল। তেমন কিছু না, মাইনর একটা চোট, অত টেনশন করিস না। সাবধানে বাসায় ফিরিস। ইউভি বলল। জি ভাইয়া। ভাইয়া, একটা কথা ছিল। জায়ন বলল। বল। ইউভি বলল। আমার হৃদয় পাখিটাকে দুদিন দেখি না। না, কাউকে জিজ্ঞাসা করতে পারছি না কেমন আছে গো। জায়ন মুচকি একটু হেসে বলল। বাড়িতে তো আজ আসছিস, নিজেই দেখে নিস। ইউভি বলল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি বাড়ি যাচ্ছি। আমি একটা ইডিয়েট। জায়ন আর একটু হেসে বলল। সেটা সবাই জানে। আচ্ছা ইউভি শোন, হ্যাঁ ভাইয়া বলো। পিচ্ছিদের মায়া বড়ই কঠিন, তাই না রে? হ্যাঁ ভাইয়া, আমি তো সে জেলায় মরছি। জায়ন একটু দীর্ঘশ্বাস ফেলে হাতে একটা সিগারেট নিয়ে বেলকনিতে গিয়ে সিগারেটের টান দিয়ে ইউভিকে উত্তর দিল। শুধু তাই না, এই জ্বালায় এখন আমিও জ্বলছি। ইউভি কিছু না বুঝে জবাব দিল। হ্যাঁ, এই তিউ, তিউ ওঠ, আরোহী কল দিয়েছে। এই মেয়েটা না কি যে ঘুমোতে পারে। আরে এই কুম্ভকর্ণ, উঠতে পারছিস না? তিয়াশা কমফর্টরটা নিয়ে মোড়ামুড়ি করছে। এই দেখে বৃষ্টি এবার একটু রেগে গেল, এরপর চেঁচিয়ে উঠল। এই কুম্ভকর্ণের ফিমেল ভার্সন, ওঠ। এবার একটু নড়ে চড়ে উঠল তিয়াশা, চোখ ডলতে ডলতে বলল। কি হয়েছে আপু, এই সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন? বৃষ্টি এক হাত কোমরে দিয়ে নাকটা ফুলে ফোনটা তিয়াশার দিকে বাড়িয়ে দিয়ে বলল। আরোহী কল দিয়েছে তোকে, আর এখন সকাল সকাল? ঘড়িতে তাকিয়ে দেখ 10:30 বাজে। কি রে, ফোনটা ধর। ও এত বেজে গেছে আপু, দুষ্টুমি হাসি দিয়ে আমি তো টের পাইনি। বৃষ্টির নাকটা আরেকটু ফুলে নিজের বোনের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে। হাই ছাড়তে ছাড়তে তিয়াশা বৃষ্টির হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে বলল। বলো বেবি। বৃষ্টি ফোনটা দিয়ে রুম থেকে চলে গেল। এই হারামজাদি, কটা বাজে? তুই এখনো ঘুমাচ্ছিস? আরে বেবি, রাগ করছিস কেন? ওই রাতে একটু তোর না হওয়া দুলাভাইরে নিয়ে ভাবের দুনিয়ায় ছিলাম। হুম, বুঝলাম। বেবি আমার প্রেমের দুনিয়ায় ছিল। এই অসভ্য মাইয়া, চুপ। তো তুই আমাকে ফোন করছিস কি ব্যাপার? তাও আবার আপার ফোনে। আরোহী একটু ভাবুক হয়ে কাঁদো কাঁদো সুরে বলল। আরে দোস্ত কইস না, কাল যে ইন্টারেস্ট নিয়ে নানুর বাসায় বিকেলে চলে আসছি, সেই ইন্টারেস্টের ঠেলায় আমরা এখন ঢাকা ফিরে যাইতে ইচ্ছা করতেছে। তিয়াশা একটু মজা সুরে বলে উঠল। ওফো, কি হয়েছে আমার বেবিটার? দোস্ত, আমি তো দেবদাসী হয়ে গেছি। কেন রে, কি হয়েছে সেটা বল না, শুধু শুধু ঢং করিস। আরে দোস্ত, নানুর বাসার পাশেই আমার ক্রাশের বাসা, এই শুনে তার নাকি বিয়ে হয়ে গেছে। এই বলে আরোহী ভ্যা ভ্যা করে উঠল। তেসে একটু মাথা চুলকে বলল। বেবি, তোর কয়টা ক্রাশ? সেদিনও তো স্কুলের সামনে পটলার দোকানে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখে বললি দোস্ত ক্রাশ খাইছে। আরোহী একটু ভাবুক হয়ে নাক টানতে টানতে বলল। আরে দোস্ত, এইটা একটু বেশি ক্রাশ ছিল। তাই দোস্ত, কি করি বলতো? তিয়াশা এবার নিজের 32 পাটি দাঁত বের করে বলল। ইস রে, আমার দোস্ত দেখি সত্যি সত্যি দেবদাসী হয়ে গেছে। আসো বেবি, বুকে আসো। হি হি হি। দোস্ত, তুই কি ইনডাইরেক্টলি আমার মজা উড়াইতেছস? একদম না বেবি, আমি ডাইরেক্টলি মজা নিচ্ছি। হরামজাদি, আমি আসি, তোরে দেখাবো ডাইরেক্টলি মজা। তিয়াশা এবার হাসতে হাসতে আবার বসা থেকে শুয়ে পড়ল। এবার একটা কিছু ভেবে আরোহীকে জিজ্ঞেস করলো। আচ্ছা বেবি, একটা কথা জিজ্ঞেস করব? না, একদম জিজ্ঞেস করবি না। তুই আমায় নিয়ে মজা ওড়াস, খেলবো না তোর সঙ্গে।
আচ্ছা তোর খেলতে হবে না, কিন্তু শোন না। আরোহী আর একটু নাক টেনে বলল। হ্যাঁ বেবি বল। তিয়াশা একটু চুপ করে ধিমি গলায় জিজ্ঞেস করলো। আচ্ছা তোর ক্রাশের বিয়ে হয়েছে, তোর কি বুকের কোথাও ব্যথা করছে বা কিছু খালি খালি মনে হচ্ছে? আরোহী একটু অবাক হয়ে বলল। কেন? আমার ক্রাশ কি আমার বুকে মেরেছে যে আমার বুকে ব্যথা হবে? কই, আমার হার্টবিট তো ফাইন চলতেছে। দাঁড়া, আমার বুকের কাছে ফোনটা নিয়ে তোরে শোনাই। আর খালি তো লাগতেছে না, একটু আগেই এক বাটি পিঠা খাইছি দোস্ত, সেই টেস্ট। তিয়াশা মনে মনে বিড়বিড় করলো। পাগল একটা। আরোহী জিজ্ঞেস করলো। আচ্ছা তিয়া, তুই এটা কেন জিজ্ঞেস করলি? তিয়াশা দীর্ঘশ্বাস নিয়ে সামনে এসে পড়া কিছু চুল আঙ্গুল দিয়ে মোড়াতে মোড়াতে বলল। আমার ক্রাশেরও তো বিয়ে দোস্ত, তাহলে আমার কেন বুক ফেটে যাচ্ছে, কেন কান্না পাচ্ছে? তাকে ছুঁয়ে একবার বলতে ইচ্ছা করছে আমার হাতটা ধরবে, তার বুকে মাথা রেখে নিজের সব প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে। কখনো কি পারবো বলতে? এই যে আমার বিচলিত মনে, সে আবেগের জোয়ারে ভাসিয়ে যাচ্ছে, যার নেই কোনো কুলকিনারা, আছে গভীর জলের স্রোত যা আমাকে শুধুই ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার গলা দিয়ে কোনো খাবার নামছে না বেবি, সব স্থান কেন আমার শূন্য স্থান লাগছে বল না। আর পারছি না রে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। হঠাৎ করে এসব বলতে বলতে তিয়াশার চোখের কান্নিস বেয়ে অশ্রু গড়িয়ে তার হাতে পড়ল। আচ্ছা তোরও এরকম হচ্ছে তাই না? আরোহী এবার রাশভারী কণ্ঠে তার প্রাণের প্রিয় বন্ধুর অবস্থা বুঝে বলল। বেবি, তুই ভাইয়ার মায়া জালে জড়িয়েছিস। যখন আমিও তোর মতো কারোর মায়া জালে জড়াবো, তখন আমারও তোর মতোই অনুভূতি হবে। তুই এসে জানিস, তুই বা আমরা আমাদের বাবা মা পরিবারের ভালোবাসা পেয়ে সময় পার করেছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক ভিন্ন ভালোবাসার অনুসন্ধান তোর নিজের জীবনে দেখা দেবে। সেটা কখন কোন মুহূর্তে দেখা দেবে তুই নিজেও জানবি না। তোর নিজের খুঁজতে হবে না, সেই ভিন্ন ভালোবাসা তোকে খুঁজে নেবে। এই বিষয়ে ততটা জানি না বেবি, কিন্তু এই দেখ না, বয়সটা তো বেশি না, কিন্তু অনুভূতি আর বয়স দেখে আর সময় দেখে হয় না, তাই না? তুই ভাইয়ার অনুভূতির ভালোবাসার মায়ায় জড়িয়েছিস, ভালোবাসিস তুই ভাইয়াকে, তাকে তুই তোর পছন্দের তালিকায় না, হৃদয়ে জড়িয়েছিস। বুঝলি পাগলি? তিয়াশা তার চোখের জল মুছে বলল। ভালোবাসা জানি না, আমি শুধু এটুকুই জানি, তাকে পেলে জীবনে আর আমার কিছুই চাওয়ার থাকবে না। আচ্ছা বেবি, তুই কি করে এসব জানিস? তোর দিয়ে 1 বছরের বড় তো, তাই। তুই কি ভাবিস আমি আমার ক্রাশের জন্য তোকে কল দিয়েছি? সে কবে থেকে জানি ক্রাশের বিয়ে হয়ে গেছে। আমি কল দিয়েছি তোর জন্য। আমি জানি তোর মধ্যে কি বয়ে যাচ্ছে। সব সময় পাগলামো করি বলে এই না যে আমি কিছুই বুঝি না। তিয়াশা চুপ করে রইল। শোন বেবি, আমি আজ ঢাকায় ফেরত যাব, কাল তোদের বাসায় যাব। তিয়াশা একটু খুশি হয়ে বলল। আচ্ছা বেবি প্লিজ আসিস কিন্তু। ওদের কল শেষ হওয়ার আগেই বৃষ্টির ফোনে তন্নি নামে সেভ করা একটা কল ঢুকছে। তিয়াশা আরোহীকে বলল। শোন, আপুকে তন্নি আপু কল দিচ্ছে, বাই দোস্ত। এই বলে নিজে আরোহীর কলটা কেটে তন্নির কলটা রিসিভ করতে বলল। হ্যালো আপ। বলার আগেই কলটা অমনি কেটে গেল। তিয়াশা বৃষ্টির রুমের দিকে পা বাড়ালো। করিডোর দিয়ে যেতে যেতে একটু জায়নের রুমে উকি ঝুঁকি দিল। দরজা বন্ধ, তাই নিরাশ হয়ে বৃষ্টির রুমের দিকে গেল। বৃষ্টিকে ফোনটা দিয়ে বলল। আপু, তন্নি আপু কল দিছিল, রিসিভ করতেই কেটে গেল। বৃষ্টি একটু যেন ভয় পেল। তৎক্ষণাৎ বৃষ্টি রেগে বিছানা থেকে উঠে পড়ল। তোকে কে বলেছে কল রিসিভ করতে? আমি বলেছি? তিয়াশা হতবাক হয়ে পড়ল। যা বাবা, আমি কি করলাম? বৃষ্টি আরো রেগে বিরক্তির স্বরে দাঁত খিচে বলল। এই যা তো তুই এখন আমার রুম থেকে। তিয়াশা মাথা চুলকে চুলকে ভেবে পাচ্ছে না যে তার আপু এরকম রেগে গেল কেন। সেও ধূর্ছাই করে রুম ত্যাগ করলো। রোদ ঝলসানো চৌধুরী বাড়ির দুপুরটা যেন এক অদ্ভুত মায়াবী স্থিরতা নিয়ে নামে। বাড়ির পুরনো ঘড়ির টিকটিক শব্দটা এখন স্পষ্ট শোনা যায়। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও ইলিশ ভাপার ঘ্রাণ। নিচের ড্রয়িং রুমে বসে আছে বৃষ্টি ও তিয়াশা। রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির গিন্নিরা। আজ আবার তারা যাবে বৃষ্টি আর জায়নের বিয়ের শপিং করতে, তাই তারা আজ বেশি ব্যস্ততা দেখাচ্ছে। এদিকে জায়নের হাতের অবস্থা খারাপ বুঝে প্রান্তিক চৌধুরী সাহেব বলে গেছেন তাকে আজ আর অফিসে যেতে হবে না। জায়নের উপর এখনও অফিসের দায়িত্ব তেমনভাবে দেওয়া হয়নি, কারণ সামনেই তাদের বিয়ে।
এবং তাছাড়া তাদের ইউএসের প্রজেক্টের জন্য পড়াশোনা শেষ হওয়ার পরও ওখানেই ছিল। এর মধ্যে রায়ান আর অনু স্কুল দিয়ে বাসায় ফিরে আসলো। সুরাইয়া বেগম রান্নাঘর থেকে বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। অনন্যা উত্তর দিল। জি আম্মু, এখনই এসছি। রায়ান বলল। আম্মু একটু আরাম করে যাচ্ছি। সুরাইয়া বেগম পোলাওয়ের বলটা টেবিলে রাখতে রাখতে বলল, বাবা যা না, সবাই বিয়ের কেনাকাটা করতে যাব, ব্যস্ত সবাই। মেহজাবিন বেগম বললেন, যা বাবা, যা তাড়াতাড়ি, খেয়েই বেরোবো সবাই। রায়ান লাফ দিয়ে বলে উঠল। জি বড় আম্মু, এক্ষুনি আসছি। রায়ান চলে যেতে রুহিনা বেগম হেসে বলল, দেখলি ছোট, তোর কথায়ও কান দিল না, আর আপা বলায় বাপ আমাদের এক দৌড়ে রাফিয়া চলে গেল। সুরাইয়া বেগম বলেন, তাই তো বলি মেজো আপা সব কটা ছেলে মেয়ে বড় আপার প্রাণপ্রিয়। মেহজাবিন বেগম একটু মজার সুরে বলেন, তোদের কি হিংসা হয় বাবারে? ও আল্লাহ, দেখো আমার বইনগুলো আমায় হিংসা করে। এই হাসি ঠাট্টার মধ্যে জায়ন নিচে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। মেজমা খাবার হয়েছে? এবার মেহজাবিন বেগম বললেন আস্তে আস্তে, এই দেখ ছোট, আমার এই ছেলে আবার তার মেজো মায়ের প্রাণপ্রিয়, দেখবি এবার মেজর দৌড়াদৌড়ি। রুহেনা বেগম বলেন, হ্যাঁ বাবা, বস বস, এক্ষুনি দিচ্ছি। ওই ছোট, রায়তাটা টেবিলে রেখে আয়। ইস, আমার ছেলেটার খিদে পেয়েছে। এদিকে মেহজাবিন বেগম আর সুরাইয়া বেগম মুচকি মুচকি হাসছে। সুরাইয়া বেগম বলেন, জি আপা, এক্ষুনি রাখছি। এদিকে জায়নের নিচে নামা দেখে তিয়াশার হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। তার শখের পুরুষকে দেখতেই এক বাড়িতে থাকা সত্ত্বেও তাদের দেখা সাক্ষাৎ তেমন হয় না। জায়ন দেশে ফিরেছে আজ প্রায় 1.5 মাসেরও বেশি। এর মধ্যে বদলে গেছে কত চাওয়া পাওয়া, কত অনুভূতি। জায়নের পরনে ছিল অফ হোয়াইট ব্যাগি ট্রাউজার আর লাল রঙা টি শার্ট। চুলগুলো হালকা ভেজা। এই ভেজা চুলের পানির বিন্দু পরিমাণ হচ্ছে তিয়াশার মনে এক গভীর সমুদ্র। আর এই লাল রং পরিহিত তার শখের পুরুষ যেন আজ অন্যরকম করে রাঙিয়ে যাচ্ছে তার মনে। মনে মনে বলল, মানুষ এত সুন্দর হয়। তিয়াশার চোখে যেন ঘোর লেগে আসছে। এই চাহনি নজর এড়াতে পারেনি জায়নের দৃষ্টি থেকেও। সেও তার লিটল ক্যাটকে আর চোখে দেখছিল। তিয়াশাকে ঘোর থেকে বের করার জন্য জায়ন একটু জোরে কাশি দিয়ে উঠল। অমনি তিয়াশা নড়েচড়ে বসল, মনে মনে বিড়বিড় করল, কি ছাত্রা আমি। এদিকে বৃষ্টি টিভি দেখে যাচ্ছে, এদিকে ওর কোনো হেলদোল নেই। তিয়াশা আবার এক ভাবনার দেশে গিয়ে বলল, এই আপু। বৃষ্টি টিভির দিকে তাকিয়ে রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, বল। জায়নের দিকে তাকিয়ে তিয়াশা তার কোলে রাখা কুশানটার উপরে নখ দিয়ে একটা সুতো টানতে টানতে বলল, তোর জামাইটা কি সুন্দর রে। বৃষ্টি কি বুঝলো কে জানে, চোখ তার টিভির দিকেই। এখন সে বলে উঠল, মানে? তিয়াশার নজর এখনো জায়নের খাওয়ার দিকে। সে উত্তর দিল, মানে তোর জামাই, মানে জায়ন ভাই। বৃষ্টি এবার একটু হেসে মজা করে বলল, তাহলে তুই রেখে দে, হিহি। তিয়াশা বলল মনে মনে, দিয়ে দে না, খুব যত্নে রাখবো তাকে আমার মনে। হঠাৎ করে সূর্যি মামা ঢেকে গেছে কালো মেঘের আড়ালে। বইছে বাতাস তার মাদলে তালে তালে। আশপাশানি নিস্তব্ধ দুপুর ভরিয়ে দিয়েছে গাছেদের দোলানি ঠান্ডা হাওয়ায়। বেচা গরম থেকে শান্ত হবে এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের দোহাই। দুপুরের খাবারের পর্ব শেষ করে বৃষ্টি একটা আমশক্তের বয়াম নিয়ে সোফায় বসেছিল। সেখানে ভাগ বসিয়েছে আমাদের অনন্যা, রায়ান এবং তিয়াশাও। বাড়ির গিন্নিরা রান্নাঘরের পর্ব মিটিয়ে যে যার রুমে গেছে শপিংয়ের জন্য তৈরি হতে। হাতে সময় কম, তাই এই মেঘলা বাদলেই তারা কেনাকাটা করতে যাবে। তাছাড়া কথায় আছে না, বৃষ্টি বাদলও মেয়েদের কেনাকাটা কেউ আটকাতে পারে না। সেটা আজও প্রমাণ করে দিলেন চৌধুরী বাড়ির গিন্নিরা। জায়ন দুপুরের খাবার খেয়ে আবারও নিজের রুমে ফিরে গেছে। অবশ্য খাবার সময় মেহজাবিন বেগম অনেকবার জায়নকে বলেছিল তাদের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু এই ঘাততারা ব্যাটা একবার যখন বলেছে সে যাবে না, তার মানে সে যাবেই না। কিন্তু তাও একবার মেহজাবিন বেগম তার শেষ চেষ্টা করলেন, তাও কোনো কাজ হলো না। হঠাৎ সদর দরজার কলিং বেল বাজতেই অনু উঠে গিয়ে দরজাটা খুলতে গেল আর মনে মনে বলল, এই মেঘলা বাদলে আবার কে আসলো বাবারে। অনন্যা দরজা খুলতেই দেখল সামনে ইউপি আর আকাশ দাঁড়ানো। অনু তাদের দেখে
বলে উঠল। ও ভাইয়া আপনারা? আমি ভাবলাম। সম্পূর্ণ কথা বলতে পারল না তার আগেই আকাশ বলে উঠল। সামনে দিয়ে শর্ত, বেশি বক বক করিস না। তুই কি ভাবলি না ভাবলি পরে দেখা যাবে। অনু কোমরে হাত দিয়ে ভুরু কুচকে রেখে আকাশের দিকে তাকিয়ে বলল, এত বড় দরজাটা সাইড দিয়ে যেতে পারছো না? যত্তসব। আকাশ বলে উঠল একটু হেসে। পুরো দরজাটা তো তুই আটকে রেখেছিস, যাবো কি করে? একটু খাওয়া দাওয়া কমাতে তো পারিস। পুরো দরজা জুড়েই তো তুই দাঁড়ানো। অনু আরেকটু রেগে বলে উঠল, তুমি কি কোনোভাবে আমাকে মোটা করলে? তোমার কি আমাকে দেখে মোটা মনে হচ্ছে? তুমি চোখে ডাক্তার দেখো ভাইয়া। আকাশ আর কিছু বলল না, মুখটা ভেঙ্গিয়ে চলে গেল। এদিকে অনুর দিকে তাকিয়ে যে কেউ তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে সেদিকে তার খেয়াল পর্যন্ত নেই। অনুর পরনে ছিল হালকা বুলু রঙের ঘেরওয়ালা স্কার্ট আর হোয়াইট টপ। ডাগর ডাগর চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক। লম্বা কোমর পর্যন্ত চুলগুলো দুপাশে বেনে করে সামনে রাখা। ইউভি তার হৃদয় পাখিকে দেখে মনে মনে আওড়ালো। এই যে দূরে থাকার আবেগও যে একরাশ মিষ্টি টান আর অপেক্ষার অনুভব আছে, তা আজ জানতে পারলাম। দুদিন বাদে দেখা তোমার মুখ, চোখে ছিল একরাশ সুখ। আমার চাওয়া তোমার ওই চোখের আলো, তোমার ঠোঁটের হাসি আমায় করে দিল এলোমেলো। শব্দ হয়নি, ডাকিও নি কেউ, তবু দৃষ্টিরা আলোতে ছুঁয়ে গেল। আবেগের পিছনে জমে থাকা ভালোবাসা এই চাহনিতে বারবার জেগে উঠল। তার এই ধ্যান ভাঙল তার হৃদয় পাখির আওয়াজে। এই যে ভাইয়া, আপনি কি ভিতরে ঢুকবেন না? এতবার ডাকছি তাও শোনেন না। আরে বাবা তাড়াতাড়ি ভিতরে আসো না, দরজাটা দিতে হবে তো আমায়। কানে কালা নাকি, শুনতে পান না নাকি? এদিকে আকাশ দেখতে পায় না আর আপনি শুনতে পায় না, কি জ্বালা। ইউভি অনুর কথা শুনতেই তার আবেগের ঘোরের থেকে বেরিয়ে এলো। একটু গলাটা কেশে বলল, বেশি ফটফট করিস না, সর সামনে থেকে, ভেতরেই যাচ্ছি। এক গ্লাস পানি দে তো, এত দূরের জার্নি খুব কষ্ট হয়ে গেছে। অনু রেগে ইউভির পিছন পিছন গিয়ে বলল, আপনাদের মাথায় কি ডিস্টার্ব আছে? আমি আপনাদের রাস্তা কখন আটকালাম? যত্তসব। আর আমি কি আপনাদের কাজের বুয়া যে আপনাদেরকে পানি দেবো? ইউভি উপরের দিকে যাচ্ছিল। অনুর কথা শুনে আবার অনুর দিকে এসে বলে, পানি দিলে কাজের বুয়া হয় জানা ছিল না রানী সাহেবা। যা পানি নিয়ে আয়। মনে মনে আওড়ালো। এই পানি যে তোকে সারা জীবন দিতে হবে আমায়। অনু মুখ বাঁকিয়ে দু ভাইয়ের জন্য পানি আনতে চলে গেল। এদিকে আকাশ বৃষ্টিদের পাশে বসে আছে। মামিরা কোথায় আপু? ভীষণ ক্ষুধা লাগছে, খেতে হবে এখন। আমরা সবাই কেনাকাটা করতে যাব, তাই আম্মুরা তৈরি হতে গেছে। আর আমরা এই যে তৈরি হয়ে বসে আছি। আকাশ মনে মনে ভাবলো, এই বাজে ওয়েদারেও শপিং করতে হয় এদের। বাবা, তোদের খাবার ডাইনিং টেবিলে রাখাই আছে, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। এদিকে ইউভান বলল, বৃষ্টি ভাইয়া কোথায় রে? বৃষ্টি বলতে যাবে তার আগেই তিয়াশা বলল, উনি উপরেই আছে ওনার রুমে। ইউভি অনুর আনা পানিটা খেয়ে উপরে জায়নের রুমের উদ্দেশ্যে চলে গেল। এদিকে রায়ন আকাশকে বলল, আচ্ছা ভাইয়া, এই যে তোমরা ঘুরতে গেলে আমাকে নিয়ে গেলে কি হতো? আকাশ একটু সোফাইকা এলিয়ে বলল, কিছুই হতো না, ওই সব সময় এক সমস্যা নিয়ে ঘুরতে হতো। এই শুনে রায়ন রেগে মেগে বলল, ভাইয়া তুমি এটা করতে পারলে? তাদের কথা শুনে বাকিরাও হেসে লুটিয়ে পড়ল। জায়ন তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। তখনই ইউভি এসে দরজায় নক দিয়ে বলল, ভেতরে আসবো ভাইয়া? জায়ন সিগারেটটা নিভিয়ে বলল, হ্যাঁ আয়। হাতটা কেমন আছে ভাইয়া এখন? সকালেই তো তোকে বললাম মাইনর চোট লেগেছে, তেমন কিছু না, ঠিক আছে। এটাকে তুমি মাইনার বলছো ভাইয়া? এসব বাদ দে, কখন পৌঁছালি বল। এই তো এক্ষুনি আসলাম, এসেই তোমার কাছে আসলাম। আরে পাগল, ফ্রেশ তো হয়ে আসতে পারতি। এতটা দূরের রাস্তা, ফ্রেশ হয়ে আয়, তারপরে না হয় কথা বলবো। না ভাইয়া, আমায় এখনই বলো। কি বলবো, কোথা দিয়ে শুরু করব নিজেই জানি না, তাই যা ফ্রেশ হয়ে আয়। ভাইয়া আমার মাথায় কাজ করছে না, তুমি প্লিজ বলো। সকাল থেকে যখনই শুনেছি তুমি আমাকে কিছু বলবে, তখন থেকেই ছটফট করছি। আচ্ছা এদিকে আয়, এদিকে এসে বস। ইউভি গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তখন জায়ন একটু ভেবে বলল, তুই অনুর জন্য কি ভাবিস? ইউভি একটু ভুরুকুচকে বলল, কি হলো ভাইয়া, অনুকে নিয়ে কি হয়েছে? জায়ন তার দুই উরুর উপরে কনুই রেখে একটা হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। ইউভি এবার এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হৃদয় পাখি, আমার ভালোবাসার প্রথম অনুভূতি, আমার রাত জাগা স্বপ্নের সুখের আলোবাতি। জায়ন বলে উঠল, এই অনুভূতিগুলো যদি আমার মনেও কারোর জন্য জেগে ওঠে,
তাহলে কি খুব ভুল হবে? ইউভি একটু হতবাক হয়ে বলল, তুমি কি বৃষ্টিকে নিয়ে কিছু ফিল করছো ভাইয়া? ভালোই তো, সামনেই তোমাদের বিয়ে, আর তো গুনে কটা দিন। জায়ান বসা থেকে উঠে দাঁড়ালো। দূরে থাকা মেঘলা বাতাসের হাওয়ায় যে গাছগুলো নড়ছিল সেদিকে তাকিয়ে বলল। যদি বলি না? ইউভির মধ্যে হঠাৎ এক ভয়ে দেখা দিল। ইউভি এবার একটু মুখ কালো করে মাথা নিচু করে বলল, ভাইয়া তুমি কি কোনোভাবে সম্পূর্ণ বাক্য বলতে পারল না। তার আগেই জায়ন এসে ওর কাঁধ চেপে পড়ল। তোর কি আমাকে এতটাই নির্দয় মনে হয়? আমি আমার প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের ভালোবাসাকে নিজের করতে চাইবো? আমি অনুকে নিজের বোন হিসেবেই ভাবি, বুঝলি কথা? তুই ইডিয়াটেই থাকবি। ইউভি যেন হাঁপছের বাঁচল, তারপর কিছু একটা ভেবে ভুরু কুঁচকে বলল, তাহলে ভাইয়া তুমি কি আমার বোনকে ধোকা দিতে চাইছো? এটা কিন্তু আমি মানবো না ভাইয়া। জায়ন একটু হেসে বলল, আচ্ছা ইউভি, একটা কথা বল, আমি কি তোর বোনকে কখনো ভালোবাসতে পেরেছি? বৃষ্টি খুবই ভালো মেয়ে, নো ডাউট। ওর মতন ভদ্র সভ্য মেয়ে আমি আমার চোখে একটাও দেখিনি। আমার ওকে ভালো লাগতো, ভেবেছিলাম এটাই হয়তো ভালোবাসা। ভেবেছিলাম হ্যাঁ, পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু আমি যে কারোর মায়াজালে এইভাবে বেঁধে যাব নিজেই বুঝিনি। তুই কি এখন আমায় খারাপ ভাববি? ইউভি আবারও একটু চমকে উত্তর দিল, ভাইয়া তোমায় আমি আমার হৃদয়ের কতখানি জায়গায় রেখেছি সেটা তুমি নিজেও জানো না। আমি তোমায় খারাপ ভাববো কেন? আমি তো কখনোই ভাবতে পারবো না যে আমার ভাইয়া একটা খারাপ মানুষ। তাকে আমি নিজের থেকেও বেশি চিনি। তুমি কি বাইরে কোনো মেয়েকে? এবার জায়ন এর চোখ লাল রঙা হয়ে গেল। খবরদার ইউভি, বাইরের কোনো মেয়ের সঙ্গে আমাকে জড়াবি না। ইউভি বুঝতে পারল না তার ভাইয়ার রেগে যাওয়ার কারণ। বুঝতেও পারছে না যে তার ভাইয়া কার কথা বলছে। ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? বাইরের কোনো মেয়েকে যদি তোমার অনুভূতিতে না রাখো তাহলে কার কথা বলছো তুমি? জায়ন ইউভির থেকে নজর সরিয়ে এক হাত বেলকনি রেলিংয়ে দিয়ে আরেকটা হাত মাথার পেছনে দিয়ে বলল, কেন, আমাদের এই চৌধুরী বাড়িতে আর কোনো মেয়ে নেই? কি শুনলো এটা ইউভি? কি 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 সে কি ঠিক শুনলো? সে কি যেটা বুঝতে চাইছে না সেটাই কি তার ভাইয়া চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল? ইউভি চমকে উঠল, বসা থেকে উঠে দাঁড়ালো। মনে হলো তার মাথায় বাজ পড়েছে। ইউভি চোখ বড় হয়ে গেল। সে আর নিজেকে চুপ রাখতে পারল না। ভাইয়া তুমি কি রোদকে? আবারও তার বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার আগেই জায়ন বলে উঠল, রোদ, আমার নিজের পার্সোনাল দুপুরের রোদ। আমার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চিন্তা, আমার মনের গভীরে নিজের স্থান বানানোর রমণী, আমার দেখা সব থেকে সুন্দর ফুল, আমার প্রতিটি হৃদস্পন্দনের বাদ্যযন্ত্র, আমার প্রতিটি রাতের স্বপ্ন, আমার আবেগের প্রথম নারী, আমার পুরো হৃদয়ে জুড়ে শুধুই তোর ছোট বোন, একান্তই আমার তিয়াশা রোদ, মাই লিটল কিটি ক্যাট। আজ বোধহয় দূর আকাশের সঙ্গে সঙ্গে চৌধুরী বাড়ির দোতলার বেলকুনিতে বসে থাকা ইউভির মাথায় উপরে বেশ বড়সড় একটা বাজ পড়ল। ভাইয়া কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। এটা কবে, কোথায়, কিভাবে হলো ভাইয়া এসব? জায়নের নজর এখনো ওই দূরে থাকা গাছের উপর যে বাতাসের তালের সঙ্গে তাল মিলাচ্ছে সেই দিকে তাকিয়ে জায়ন বলল, যেটা শুনছি সেটাই বলছি, ব্যাস হয়ে গেছে। সময় ঠিকানা কারণ কিছুই জানি না, শুধু জানি আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। ইউভি আবারও চেয়ারে বসে পড়ল। মাথায় কাজ করছে না। কি করবে সে এখন? কি উত্তর দেবে তার ভাইয়াকে? তার কাছে তো কোনো উত্তর নেই, শুধু আছে এক কৌতূহল। ভাইয়া বনু কি তোমায় ভালোবাসে? জায়ন এবার ইউভির দিকে ফিরে বলল, জানি না, আমি জানার প্রয়োজনও মনে করি না। কারণ আমি যখন বলেছি যে ও আমার, তাহলে ও আমার। ও আমাকে চাক বা না চাক, ইন ফিউচার যদি আমি ওকে কোনো কারণে আঘাত করি তাও আমার, কারণ ওর আঘাতে একমাত্র মলম লাগানোর দায়িত্ব আমার। আমি যদি ওকে কখনো ঘৃণাও করি তাও আমার। ওর নামের পাশে আবরার জায়ন ছাড়া অন্য কোনো নাম যোগ হওয়ার আগে সেই ব্যক্তি তার জীবনের নেক্সট দিনের সূর্য দেখবে কিনা আমি নিজেও জানি না। আর আমার তোর পারমিশনের কোনো প্রয়োজন নেই তোকে জানানোর, তাই জানিয়ে দিলাম। শুধুমাত্র মেঝো মায়ের অসুস্থতার জন্য বৃষ্টিকে বিয়ে করতে বাধ্য হচ্ছি, তা না হলে বিয়েটা ভেঙেই দিতাম। বিয়েটা ভাঙলে আমি জানি মেঝো মাকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যাবে, তাই তোকে বলে রাখলাম। আর তাছাড়া বৃষ্টি না তো আমার কোনো অনুভূতিতে থাকবে, না তো আমার শরীরের কোনো ছোঁয়া সে পাবে। এখন তুই যদি কোনো কারণে বিয়েটা আটকে দিতে চাস দিতে পারিস, আমি এতে তোকে ধন্যবাদই জানাবো। তোর ছোট বনু যদি ভুল করে আমাকে আঘাত করে আমি শতবার আঘাত খেতে রাজি। আর তোর বনু যদি আমার সঙ্গে প্রতারণা করে তো তাকে মেরে দাফন করে নিজেও আত্মঘাতী হয়ে যাব।
আর কেউ যদি তোর বোনকে আঘাত করার চেষ্টাও করে, তার সঙ্গে তার পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। আর সেই জ্বালানো ছাইয়ের রানী হবে তোর বোন। জায়ন একটু ইউভির দিকে ঝুঁকে বলল। কিপ ইট ইন ইয়োর মাইন্ড ভাই। ইউভি ভাবছে তার সামনে কে দাঁড়ানো। সে তো রীতিমতো তার ভাইয়াকে ভয় পাচ্ছে। ভাইয়া, বাট বৃষ্টির কি হবে? বৃষ্টির সব দায়িত্ব নিতে রাজি, কিন্তু কোনো ভালোবাসা দিতে রাজি না। কি করে সম্ভব ভাইয়া? ওর সব ফ্যাসিলিটি ও পাবে। ও যদি ইন ফিউচার অন্য কাউকে বিয়ে করতে চায়, করে নেবে। আমি যদি দুটো বিয়ে করতে পারি, ও করলে দোষ কি? ইউভি ঢোক গিলে বলল। ভাইয়া, তুমি 2টা বিয়ে করবে মানে? জায়ন একটু বাঁকা হেসে বলল। একটু আগে বললাম না, রোদের পাশে শুধু আমার নাম হবে? তো হবেই। তোর ছোট বোনুকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো, কিন্তু কোনো প্রতারণা বরদাস্ত করব না। আর শোন, মেঝুমাকে আমি খুব ভালোবাসি। ওনার কথা ভেবে এখনো সব মেনে নিচ্ছি, কিন্তু কোনো কিছুই যেন লিমিটের বাইরে না যায়। আর তোর বোন যদি কোনো ভুল করে, তার মাসুল সে পাবে। তাই তোর ছোট বোনুকে সাবধানে রাখিস। আর এই সব কিছু দেখার দায়িত্ব কার? ইউভি ভয়ে ভয়ে পড়ল। আমার। জায়ন একটু হেসে ইউভির মাথায় হাত দিয়ে একটু চুলগুলো নাড়িয়ে বলল। দ্যাটস মাই ভাই। এরপর পকেট থেকে একটা কাগজ বের করে ইউভির হাতে দিয়ে বলল। নে, এটা ধর। ইউভি হাতটা কাঁপাতে কাঁপাতে কাগজটা নিল। এটা কি ভাইয়া? এটা তোর বোন কি লাইক আর ডিসলাইক করে, সেগুলোর সব এই কাগজটাতে লিখে আমাকে কালকের মধ্যে দিবি। ইউভি মাথা নিচু করে রইল। কি বোঝালাম, বুঝলি নাকি অন্যভাবে বোঝাবো? জি ভাইয়া। বৃষ্টির সন্ধ্যায় গাছের পাতাগুলো খিলখিল করে হেসে উঠছে পানির ছোঁয়ায়। প্রতিটা ফোঁটায় যেন মেঘের আনন্দ ছড়িয়ে পড়ছে। আজ সূর্যাস্ত দেখা যাবে না। আকাশ ঢেকে সে সোনালি না হয়ে ওঠা মেঘে। বৃষ্টির টাপুটুপুর শব্দে সারা শহর যেন এক আশ্চর্য রাগে বাজছে, নিঃশব্দে কিন্তু গভীর এক ছন্দে। সময় রাত 9:43। বৃষ্টি ঝাঁপিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরছে চৌধুরী বাড়ির গিন্নিরা ও বাচ্চারা। বৃষ্টি ছুঁতে পায়নি তাদের, কারণ তারা ব্যবহার করেছে তাদের পার্সোনাল গাড়ি। যেমন ইভি আর আকাশও সন্ধ্যায় বেরিয়ে গেছে বনানীর উদ্দেশ্যে আকাশদের বাড়ি। যেমন ফিরে আসার পরে ফুপ্পিদের বাসায় তার যাওয়া হয়নি, তাই আজকে আয়েশা বেগম তাকে অবশ্যই যেতে বলেছে। রাতেই আবার ফিরে আসবে, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তাই 3 ভাই বেরিয়ে গেছে জায়নের মার্সিডিজটি নিয়ে। বাইক নিয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য সেটার হয়ে উঠল না। চৌধুরী বাড়ির কর্তারা ফিরেছে অনেকক্ষণ। আফিজার মা কাজের বুয়া তাদের চা এবং কিছু পকোড়া বানিয়ে দিয়েছিল। সঙ্গে ছিল কাটলেট ও কাবাব। রাতের জন্য বানিয়ে রেখেছিল ভাত, চিংড়ি ভর্তা, ডিম ভর্তা আর চিকেনের ঝোল। পনই আলী চৌধুরী বলে উঠলেন। আমি তো ভাবছিলাম তোমরা পুরো শহরেই শপিং মল আছে, সব তুলে নিয়ে আসবে। রুহেনা বেগম ড্রেসের প্যাকেটগুলো রাখতে রাখতে বললেন। আপনাদের এত সমস্যা কোথায় শুনি? নিজের তো নিয়ে যাবেন না, আমরা গেলেও আপনাদের সমস্যা। সব সময় কাজের ছুতো দেখাবেন। অমনি রায়ান দৌড়ে এসে তার মেজো চাচুকে বলল। মেজো চাচ্চু, আমি আজ বুঝলাম যখনই আম্মুরা শপিংয়ে যায় আপনাদের এত কাজ কেন চলে আসে। বৃষ্টি ভুরুকুচকে বলল। রায়ান, তুই কি বলতে চাচ্ছিস? রায়ান একটু বারবার শ্বাস ছেড়ে বলল। বাবা, আপু তোমাদের সঙ্গে মানুষের শপিংয়ে যায়, 10 দোকান ঘুরে তোমরা আর আম্মুরা একটা জিনিস নাও। আমি তো কসম খেয়েছি আর তোমাদের সঙ্গে যাচ্ছি না। রোদ অনেকক্ষণ আগে উপরে চলে গেছে, তার মন এমনিতেই উদাসীনতায় চেয়ে আছে। এদিকে রায়ানের কথা শুনে অনু বলে উঠল। তোকে যেতে কে বলেছিল? রায়ান কিছু বলতে যাবে, তার আগে তাহসান সাহেব বলে উঠল। তাহলে তুইও টের পেয়ে গেলি বাবা, এইটুকু বয়সে? প্রান্তিক চৌধুরী সাহেব বলেন। ওরে তাহসু, কিছু বলিস না, সকালে নাস্তা জুটবে না। গটগট করে তাকিয়ে বলল মেহেজাবিন বেগম আর সুরেয়া বেগম। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। তাহসান আবারও বলে উঠলেন। আরে ভাইয়া টেনশন নিও না, আমাদের আফিজের মা আছে তো। মেহেজাবিন বেগম বলেন। মেজো, এই ব্যাগগুলো এখন আর খুলবো না, বুঝলি? যা ছোট, যা মেজো, কাল তো আমাদের আর রান্নাবান্না নেই, এখন থেকেই আরাম কর, অফিসার মা আছে তো। এই বলে যে যার রুমে চলে গেলেন। 3 কর্তার চেহারায় কেমন যেন অন্ধকার চেয়ে এলো। পনই সাহেব তাহসানকে বলে উঠল। দেখলি দেখলি বড় ভাইয়া, তোকে বারবার বলেছে কিছু বলিস না, সেই হলো তো। প্রস্তুত হও, কাল থেকে পুরোপুরি অফিসের মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। প্রান্তিক চৌধুরীও বলে উঠলেন।
আফিজার মায়ের উদ্দেশ্যে। ও আফিজার মা, জিরায় নাও জিরায় নাও, তোমার কালকে অনেক খাটুনি। কাজের বুয়া পান চিবুতে চিবুতে বললেন, আমি সব কইরা নিম বড় আব্বা।